লোকসভা নির্বাচনের শুরুতেই ইলেকটোরাল বন্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তপ্ত ছিল, দেশের রাজনীতিও তপ্ত ছিল। এবং অন্যদিকে ভোটের ফল বেরোনোর পরই দেখা যাচ্ছে যে শেয়ার বাজারের ইতিহাসে সর্ববৃহৎ কেলেঙ্কারি বলে রাহুল গান্ধী সুর চড়িয়েছেন। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, রাহুল গান্ধী সেই সঙ্গে বলছেন যে 5 কোটি পরিবার দেশের যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে, দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁরা কেন বিনিয়োগের পরামর্শ দেবেন? বিনিয়োগের পরামর্শ দেওয়া কি তাদের কাজ? তাদের ভূমিকা তো এটা হতে পারে না। আর হর্ষদ মেহতার প্রসঙ্গ মনে করিয়ে দিলেন এক্ষেত্রে স্বপন বাবু, কি বলবেন? দেখো, একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে হর্ষদ মেহতার সময় ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, এখানে একটি স্ক্যাম হয়েছিল এবং সকলেই জানে হর্ষদ মেহতা জেলে পরবর্তী সময় মারা যায় এবং সেই অ্যাকশনসগুলো কংগ্রেস করেছিল এবং 1 কোটি টাকা ঘুষের একটা দায় ছিল। 1 কোটি টাকা, আই জাস্ট মিনিট, নরসিমা রাওকে, এবং পরবর্তী সময় কোর্ট স্কোয়াশ করে দেন যে এটা হয়নি, এই ঘটনাটা ঘটেনি। কিন্তু প্রশ্নটা এখানে যে আজকে নৈতিকতার সবথেকে বড় প্রশ্নটা রাহুল গান্ধী তুললেন। তুমি দেখো, একদিকে এক্সিট পোল একটা ব্যাপক সংখ্যা দেখাচ্ছে এবং সেটার মধ্যে একটা ব্যাপক জালিয়াতি আছে। ঠিক উল্টো দিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী বিভিন্ন সময় সাজেস্ট করছেন ঠিক ওইটুকু সময়ের মধ্যে যেখানে একটা মালাগাতা হলো এই একটা বড় স্ক্যাম, এবং সেটা কনসেন্ট্রেট করলো কোথায়? রিটেল ইনভেস্টমেন্টটা কনসেন্ট্রেট করলো স্টক এক্সচেঞ্জে। আজকে ঠিক তার পরবর্তী সময় কিভাবে ক্র্যাশ করে গেল এবং সেই ক্র্যাশে ক্ষতিটা কাদের হলো? প্রায় 3 থেকে 5 কোটি পরিবারের, আমাদের মধ্যেও বসে আছে এরকম কিছু মানুষেরও ক্ষতি হয়ে গেল। এখন প্রশ্নটা হচ্ছে এখানে যে আজকে যদি এই যে প্রসঙ্গটা তোলা হয়েছে এটা ইনভেস্টিগেটেড হওয়া উচিত এবং জেপিসি, এটা অবশ্যই জেপিসি হওয়া উচিত। একটা জিনিস মনে রাখতে হবে, রাহুল গান্ধীকে আজকে একটা সময় রাহুল গান্ধীকে বার করে দেওয়া হচ্ছিল চক্রান্ত করে পার্লামেন্ট থেকে, কিন্তু ঘটনাটা তা নয়। এখন ব্যাপক শক্তি নিয়ে বিরোধীরা হাজির হবে, এই জেপিসির দাবি চলতে থাকবে। তার কারণ হচ্ছে এই স্ক্যামে যারা ক্ষতিগ্রস্ত হলো, সেই ক্ষতিগ্রস্ত হলো 30 লক্ষ কোটি টাকা। একেবারে 30 লক্ষ কোটি টাকার ক্ষতি, যেমনটা রাহুল গান্ধী গতকাল বললেন, এবং জেপিসি চেয়েছেন তিনি। জেপিসি হয় কিনা তা তো সময়ই বলবে। সমিত, আচ্ছা, হ্যাঁ, অনেকক্ষণ থেকে আপনি এক্সিট পোলটা যে ম্যানুফ্যাকচার এবং 4 তারিখের আগে বিনিয়োগ করুন শেয়ারে, 13ই মে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, 19শে মে বলছেন প্রধানমন্ত্রী। কি ইন্টারেস্টটা বিনিয়োগ করার কথা বলবেন? হিন্ডেলবার্গ ইস্যুতে, আদানি ইস্যুতে 13,000 কোটি টাকার যে স্ক্যামের কথা সংসদে মহুয়া মৈত্র তা বলাতে তাকে সাসপেন্ড করে যেভাবে অত্যাচার করা হয়েছে, দুবার প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে প্রচারে এসে মহুয়া মৈত্রকে হারাতে চেয়েছিলেন, সেই মহুয়া মৈত্রকে দেখিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কিভাবে। আজকে দেখুন, 29টা সিটের মধ্যে 12 জন তৃণমূল কংগ্রেসের মহিলা এমপি, তার মধ্যে 11 জন জিতেছে। মহিলা, আদানিকে নিয়ে বারবার প্রতিবাদ করেছিলেন, তার বিষয়গুলো সামনে তুলে ধরেছিলেন। একদিকে যেমন রাহুল গান্ধী, অন্যদিকে সোচ্চার হয়েছিলেন মহুয়া মৈত্র। সেই প্রসঙ্গেই আমরা দেখলাম যে সমিতা এই কথা বলছেন। আমি চলে আসছি, হ্যাঁ, আসবো স্বপনদা। অন্যদিকে যেটা বঙ্গ বিজেপির মধ্যে যে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে, যে বিষয়টা দেখা যাচ্ছে যে একেবারে 18 থেকে 12তে নেমে এসেছে বঙ্গ বিজেপি। বলাই যায় যে একেবারে এই বঙ্গে বিজেপি ধরাশায়ী হয়ে গিয়েছে। কেন এটা হলো? এবং সব থেকে বড় কথা, অনেক বড় বড় নেতা তারা কিন্তু বিজেপির মধ্যেই একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন। দিলীপ ঘোষের কেন জায়গা বদল করা হলো? যখন এই ভোটের জন্য যে প্রার্থীর নাম প্রকাশ্যে আসে তখনই কিন্তু এই প্রশ্ন উঠেছিল। এবং দিলীপ ঘোষ কি বলছেন যে গত 1 বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে তিনি দিয়েছিলেন, টাকা পয়সা সময় সব দিয়েছি, আমাকে লড়তে দেওয়া হয়নি। তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে। কি বললেন তিনি, শুনুন। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি। গত 1 বছর 1.25 বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। সর্বপ্রতি দিলীপ ঘোষ, যিনি এই বঙ্গে সফলতম বিজেপির রাজ্য সভাপতি, এবং তারপর মেদিনীপুর থেকে তিনি যেভাবে জিতেছিলেন, তার জমি একেবারে সেখানে তৈরি। যখন এই লিস্ট বেরোলো, ক্যান্ডিডেট লিস্ট, তখনই কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই উঠলো যে দলের মধ্যে কি তাহলে এই খেউখেইটা শুরু হয়ে গিয়েছে? না, দেখুন, একটা অন্য পার্সপেক্টিভও আছে।
সেটা হচ্ছে দিলীপদার মতন লড়াকু একজন দক্ষ একজন নেতা আমরা আশা করতেই পারি যে তিনি যে মাটিতে যাবেন সেই মাটিতেই সোনা ফলবে। ফলে মেদিনীপুর যেমন তিনি চাষ করেছিলেন, মেদিনীপুরকে যেমন তিনি মানে সোনার ফসল ফলবে নিশ্চিত ছিলাম আমরা, ঠিক তেমনভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এটা একটা ধারণা ছিল যে দিলীপ ঘোষ একটা ব্র্যান্ড। দিলীপ ঘোষ এমন একজন মানুষ, কর্মীদের কাছে তিনি একটা আবেগ। দিলীপ ঘোষ ব্র্যান্ড, দিলীপ ঘোষ কর্মীদের কাছে আবেগ, যেখানেই তাকে পাঠানো হবে সোনা ফলবে। এখান থেকে আমি স্বপনদার কাছে আসবো, কিন্তু সেই সময়টাকে দিলীপ ঘোষ পেলেন, তার কাছেও কিন্তু মানে ওই তালিকা বেরোনোর আগে পর্যন্ত খবর ছিল না যে তার এই জায়গা পরিবর্তন করা হবে। সময়টাকে তিনি পেলেন। দেখুন, সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাচন কমিটি নিয়েছে, তা নিয়ে কিছু বলার নেই, কিন্তু সিদ্ধান্ত তো ভুল ছিল, এটা মানতেই হবে। কারণ যদি আমি দেখতাম মেদিনীপুরের স্থানীয় কোনো যোগ্য ভালো প্রার্থীকে উনি ওখানে দাঁড় করানো হতো বিজেপির থেকে, যে দিলীপদার ব্যাপারে হয়তো যে সার্ভে টিম তাদের কোনো বিরূপ রিপোর্ট আছে বা অন্য কিছু আছে, মেদিনীপুর সিটও তো আপনারা হারলেন না, আমি কি বলছি, কিন্তু অগ্নিমিত্রা পালকে আসানসোল থেকে টেনে নিয়ে গিয়ে ওখানে দাঁড় করানোর কোনো মানে ছিল না, কারণ তারও তো নতুন জায়গা। কেন দেওয়া হলো আমার কাছে এটাও বোধগম্য হয়নি। যারা করেছেন তারা এর জবাব দিতে পারবেন। তবে আমার মনে হয় ভুল তো হয়েছে, ভুল না হলে 18 থেকে 12-তে নামে। তবে এই বিজেপির এই ফলাফলের পর কিন্তু বিজেপির অন্দরের যে ফাটলগুলো রয়েছে তা কিন্তু আরো স্পষ্ট হয়ে গেছে। তার কারণ আমরা দেখছি যে লোকসভা ভোটের নিরিখে 100টি আসনে এখনো এগিয়ে রয়েছে বিজেপি, এমনটাই বলছেন সুকান্ত মজুমদার। বলছেন যে গত বিধানসভা ভোটে পাওয়া 77টি আসনের থেকে তো এগিয়েছে বিজেপি। অন্যদিকে দিলীপ ঘোষ পাল্টা বলছেন লোকসভায় এগোয় বিধানসভায় পিছোয়, এবার লোকসভায় তো 41% পার হওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রী সব জায়গায় গেছেন, এত সাংসদ বিধায়ক তাও ভোট কমলো কেন? শুনুন। আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমেনি। 2,33,00,000 ভোট আমাদের শুধু আমরা পেয়েছি তা নয়, এই মুহূর্তে প্রায় 100খানা বিধানসভায় আমাদের লিড আছে। 21 আমাদের 77খানা বিধানসভায় লিড ছিল, আমাদের 100খানা বিধানসভায় লিড আছে। এর মানে আর একটু জোর ধাক্কা দিলেই আমরা 130-40 অব্দি পৌঁছে যাবো। 130টি বিধানসভায় পৌঁছতে পারলে সরকার বিজেপি করবে। যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে, লোকসভা ভোটে আমরা সবসময় এগোই, বিধানসভায় পিছিয়ে থাকতাম। তো 19-এর লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা, আর সেটা 21-এ নেমে 38-এ নেমেছিল, 38-39-এ। এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে 41টা পার হয়ে যাক, 45-এ হোক, সেটা টার্গেটও ছিল, তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো, কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39-এ চলে এসছে। এটা পর্যালোচনা বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা? নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে, সংগঠন বেড়েছে, এত নেতা এসে গেছেন। 21-এও এত লোক ছিল না, 1900 তো কেউ ছিলই না, দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন। এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন, এত এমএলএ এমপি আছেন, তারপরেও কেন আসনের ফল হয়নি? ভাবার দরকার আছে কিনা? একেবারেই ভাবার দরকার ছিল। বারবার এই প্রসঙ্গ কিন্তু দিলীপ ঘোষ তুলছেন। আমি সমীরবাবুর কাছে যাবো। সমীরবাবু, অবশ্যই তৃণমূলের খুশি হওয়ার কারণ রয়েছে, কারণ দুটো সিট, একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পাল, স্বাভাবিকভাবে তৃণমূলের ঝুলিতে গেছে। কিন্তু এটা আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষের স্থান পরিবর্তন এইভাবে তাকে করে দেওয়া, সেটা ঠিক হয়নি। সেটা কিন্তু তৃণমূলের শিবির থেকেও একাধিকবার বলা হয়েছিল এবং একাধিকবার বিজেপির দলের মধ্যে এই যে ফাটল, কাউকে টেনে ধরে নামিয়ে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গ উঠেছিল। দেখুন, এই বিপর্যয়ের বিজেপির সেটাই দাবানলের চেহারা নিয়েছে। শুধু দিলীপ ঘোষ নয়, আমি যেহেতু মেদিনীপুরের ভূমিপুত্র, দিলীপবাবুও মেদিনীপুর থেকে জিতেছে, আমার একটা টান ওনার প্রতি আছেই। কিন্তু যেভাবে বিজেপি দল মানে যা ইচ্ছে মনে করেছে, যা করেছে, তার ফসল কিন্তু এটাই। আজকে যে সুকান্তবাবু এত কথা বলছেন, ওনার যদি উনি জয় করেছেন, জয়ী হয়েছেন, কিন্তু দেখুন ভোটটা ওনার কত কমেছে। এবং 2021 সালের যদি আপনি ফল দেখেন, তারপরের ভোটে কিন্তু সুকান্তবাবু ওখানে কিন্তু পরাজিত। উনি কি করে বলেন একজন দিলীপবাবুর মতন স্ট্যাচার 2 থেকে 18 করার যিনি কারিগর, তার মতন একজন নেতা আজকে পরাজিত হচ্ছে? দেখুন, আমরা বিজেপি বিরোধী, কিন্তু কিছু কিছু মানুষের কাজকর্মে আমরা তাকে শ্রদ্ধা সম্মান করি। কিন্তু এই যা দেখলাম বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আর 7 দিন পরে দেখবেন বিজেপিতে কেউ থাকবে না, আবার সবাই তৃণমূলে জয়েন করবে, এরকম পরিস্থিতি তৈরি হয়। আর এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং পরাজিত বিজেপি প্রার্থী হুগলি থেকে দাঁড়িয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলছেন যে সময় এসেছে আত্মবিশ্লেষণে। আমার মনে হয় কিছু কিছু এলাকায় যথেষ্ট আমরা এখনো শক্তিশালী হতে পারিনি, দুর্বলতা তো আছেই, সেটা অস্বীকার করে লাভ নেই।
একটা প্রার্থীকে হঠাৎ করে যার জায়গা রয়েছে তাকে ট্রান্সফার করাটা, এটা আমার মনে হয় ভালো রেজাল্ট আসেনি। আমরা উভয় ক্ষেত্রে তাই দেখতে পাচ্ছি। দিলীপ দা, আর তিনি যদি একজন সাংসদ হিসাবে তার এরিয়ায় বহুবার ঘুরেছেন, বৈঠক নিয়েছেন, কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ আছে, এটা ভালো চেনা হয়, তাই আনকোরা লোককে দাঁড় করিয়ে দিলে, যিনি ছিলেন সরিয়ে দিলে, আর তারা সবাই ভোট দিয়ে দেবে, এটা ঠিক বলে আমার মনে হয়। সময় এসেছে আমাদের অনেক কিছু কারণ আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত, এবং যা ফল এসছে আমাদের মাথা পেতে নিতে হবে, এবং প্রত্যেকটা বুথ ধরে আমার মনে হয় কথা বলতে হবে। কি বলবেন তাহলে সর্বরিদি, একেবারে জয়ী প্রার্থী তিনিও এই কথা বললেন, লকেট চট্টোপাধ্যায় আত্মবিশ্লেষণের কথা বলছেন, সে তো স্বাভাবিক, 18 থেকে একেবারে 12তে নেমে আসা, কিন্তু এই দলের ভেতরে এই দ্বন্দ্বের জন্য তো দলেরই ক্ষতি হলো। হ্যাঁ, না নিশ্চয়ই এটা তো মেনে নিতেই হবে যে এটার জন্য দলের ক্ষতি হলো। যেটা বিষয় সেটা হচ্ছে যে 38% ভোট মানুষ আমাদের দিচ্ছে, জিততে গেলে যে 42-43% ভোট দরকার, যেটা সংগঠনের ভোট। এবার সংগঠনে নিশ্চয়ই কিছু রদবদল হওয়ার প্রয়োজন আছে, সেইটাই দিলীপদার মতন নেতৃত্ব যেটা বারবার বলছেন যে কেন এটা কমলো, এটা আমার ধারণা নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংগঠনের যারা উপরের দিকে আছেন তারা নিশ্চয়ই ব্যাপারে ভাববেন, কারণ আত্মবিশ্লেষণ, আত্মসমীক্ষা একটা দলকে ঊর্ধ্বতন পথে নিয়ে যায়। এবং আমারও বিজেপির ফল কেন বাংলায় খারাপ হলো তা নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন উঠছে, অন্যদিকে তৃণমূলের ফল খারাপ হলো কেন এই প্রশ্ন কিন্তু উঠছে, এবং তৃণমূল থেকেই উঠছে। তার কারণ রাজ্যে তৃণমূলের ফল ভালো হওয়ায় মালদায় কেন খারাপ, রাজ্যে তৃণমূলের ফল এত ভালো, মালদায় কেন এত খারাপ, প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। খারাপ ফলের জন্য জেলার তৃণমূল নেতৃত্বের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন তিনি। উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট, উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম, যেহেতু 21-এ রেজাল্ট ভালো হয়েছিল, পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি, অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার, মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের, তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটই আমরা জিতব। তাও এত রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে। এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারেনি মনে হচ্ছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। প্রার্থী তালিকা ঘোষণার পরই মৌসম বেনজির নূরের গলায় কিন্তু আমরা একটা ক্ষোভ শুনেছিলাম, এবং মালদায় ফল এত কেন খারাপ হলো তিনি প্রশ্ন তুলছেন। সমীর দা, দেখুন, আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় ওখানে প্রার্থী ছিলেন, স্বাভাবিকভাবে এরকম বহু জায়গায় রচনা বন্দ্যোপাধ্যায় তো লকেটের বিরুদ্ধে জিতেছে। সব দিকে আমাদের যেটা দেখতে হবে, উনি ঠিকই বলেছেন, উনি একনিষ্ঠ তৃণমূল আমাদের সমর্থক এবং কর্মীও বটে বেনজির নূর। কোথাও গাফিলতি, কোথাও ত্রুটি থাকে, যেমন আমাদের তমলুকে ত্রুটি পাওয়া গেছে, কাঁথিতে ত্রুটি পাওয়া গেছে, ওগুলো তো তৃণমূলের সিট ছিল, তারা আজকে বিজেপিতে যারা গেছে তারা গেছে, থাকবে দলগুলোর মধ্যে সিট, কোন সিটে কেন খারাপ ফল হয়েছে। কিন্তু আমি আবার ফিরে আসছি, আনন্দ সকাল শুরু করেছিলাম যে জায়গা দিয়ে, তা হচ্ছে তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে এনডিএ শিবিরে সরকার গড়ার, কিন্তু যে প্রশ্ন আসছে তা হচ্ছে যে স্থায়িত্ব। শীর্ষেন্দুবাবু, স্থায়িত্ব তো থাকা উচিত, প্রত্যেকটা গণতন্ত্রের এই হচ্ছে লোকসভা হচ্ছে 5 বছর অন্তর চলে, তা সাধারণ মানুষ তো চায় যে সঠিকভাবে একই পথে সেইভাবে তার এগিয়ে যায়। জগৎ সভায় ভারত আবার অনেক 1 নম্বরে উঠবে, কোথায় কোন রাজনৈতিক দলের অন্তরে কি হচ্ছে তাদের বিশ্লেষণ আলাদা। আজকে মালদায় একটা গনি খানের একটা প্রভাব আছেই তার 80 সাল থেকে, অন্য জায়গায় কি হচ্ছে সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা করে। যেমন আগেও বলেছি, এখনও বলছি, শাসক দল এবং বিরোধী দলের প্রত্যেককে সম্মান দিয়ে সাধারণের জন্য চিন্তা করুন, সাধারণের জন্য চিন্তা করা, এবং যেন স্থায়ী সরকার পাওয়া যায় আগামী 5 বছরের জন্য, এটাই আমার মনে হয় সাধারণ মানুষ চাইবে। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আনন্দ সকালে আলোচনা শেষ, অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আপনারা।